নমস্কার, সকল ছোট বড় শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠের আসর। আজকের গল্প ধূমকেতু, লিখেছেন অমিয় দাস। শনিবার বিকেলবেলা, ঘড়িতে তখন 4টে। একদল সহকর্মীর আগমন ঘটল প্রিয়গোপাল বাবুর বাড়িতে। খুব ব্যস্ত ছিলেন তখন তিনি। একটা বড় ফটো ভালো করেই বাঁধানো, মুছছেন ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে। সহকর্মীদের দেখে খুশি হলেন অবাকও খানিকটা। যা গেছে তা যাক, তাহলে পুরো সত্যি নয়। তার সহকর্মীরা অন্তত তাই প্রমাণ করলেন। এসব কথাই ভাবছিলেন প্রিয়গোপাল বাবু। আগের শনিবার অবসর নিয়েছেন প্রিয়গোপাল বাবু। তাকে ওই দিন বিদায় সম্বর্ধনা জানানো হয়। কি বিপুল আয়োজন আর শ্রদ্ধা জ্ঞাপন। এক সপ্তাহ তিনি স্কুলে যাননি। একটা বিরাট শূন্যতা তিনি রেখে এসেছেন। এই কথাটাই বলতে এসেছেন তার সহকর্মীরা। এসেই দেখেন তাদের প্রিয় হেডমাস্টার মশাই একটা বড় ফটো নিয়ে ব্যস্ত। দেখলেই বোঝা যায় ফটোটা এক পুলিশ অফিসারের। ইউনিফর্ম পরে আছেন, চেহারার মধ্যে ফুটে উঠেছে তার ব্যক্তিত্ব। চোখ থেকে ফুটে বের হচ্ছে এক উজ্জ্বল দ্যুতি। অঙ্কের শিক্ষক সত্যেনবাবু জিজ্ঞাসা করলেন, স্যার, এটা কার ছবি? আপনি তো কোনোদিন বলেননি আপনার পূর্বপুরুষ কেউ পুলিশ অফিসার ছিলেন। একটু হাসলেন প্রিয়গোপাল বাবু। সব সময় সব কথা বলার প্রসঙ্গ তো আসে না। যাক, তোমাদের একটু চায়ের ব্যবস্থা করি, তারপর এই পুলিশ অফিসারের পরিচয় দেব। উনি শুধু আমার আত্মীয় নন, পরম আত্মীয়। প্রিয়গোপাল বাবু ভেতরের ঘরে গেলেন, বোধহয় চায়ের ব্যবস্থা করতে। তারপর একটু জামা কাপড় বদল করে এলেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা বেশ সুন্দর। সেলফ, আলমারি, টেবিল সব বইতেই ঠাসা। এটাকে লাইব্রেরি রুমও বলা চলে। সামনে ছোট্ট একটা লন, কয়েকটা খুরমা গাছ, চারপাশে অ্যারিকা গাছের টব, সামনে শান বাঁধানো ঘাট সংলগ্ন বড় পুকুর। মাছ কিলবিল করছে। তারা বিকেলবেলার খেলাধুলা করছে পুকুরের জলে, ডুবছে, ভাসছে। কয়েকজন লোক ঘাটে বসে গল্প করছে। কেউ কেউ দেখছে মাছেদের সাঁতার কাটা। চা পর্ব শেষ। স্বভাবতেই এসে পড়ল স্কুলের কথা। সবাই তো একমত, প্রিয়গোপাল বাবুকে বাদ দিয়ে স্কুলের কথা ভাবাই যায় না। কিন্তু প্রিয়গোপাল বাবু এমন কথা কিছুতেই মেনে নিতে পারলেন না। বললেন, না গো, পৃথিবীতে কেউ আবশ্যিক নয়, সবাই ঐচ্ছিক। কর্মক্ষেত্রে আমরা কেউ আসিনি বরাবরের জন্য, চিরদিনের জন্যও নয়। এই পৃথিবীতে সবাই আমরা অস্থায়ী, সব জায়গায়। অনন্যবাবু কেমিস্ট্রির শিক্ষক বললেন, স্যার, আমাদের আলোচনার রসায়ন কিন্তু রস হারাচ্ছে। আপনি দর্শন টেনে আনছেন আলোচনার মধ্যে, পদ ভোলাতে চাইছেন। তা হবে না। কোথায় গেল আপনার পুলিশ অফিসারের পরিচয়? হ্যাঁ, বলবো, কিন্তু ধৈর্য থাকবে তো বাপু তোমাদের। অনেক দিনের পুরনো কথা। বিস্মৃতির আড়ালে ঢাকা পড়ে আছেন তিনি। আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়া এক ব্যক্তিত্ব। ধৈর্য আমাদের আছে না নেই পরীক্ষা করুন না। তাহলে শুরু করি। প্রিয়গোপালবাবু সম্মতি চাইলেন। হ্যাঁ, শুরু করুন। প্রথমে একটা ছেলের গল্প বলবো, তারপর আসবো ওনার পরিচয়ে। সত্যেনবাবু তাড়া লাগান, স্যার, একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের তো আবার ট্রেন টাইম। আজ থেকে 50 বছর আগের কথা। দেশটা তখন সবে 1 দশক স্বাধীন হয়েছে। গ্রামের এক পাড়ায় এক বাড়ির ছেলে স্কুল ফাইনাল পাশ করেছে, তাও আবার ফার্স্ট ডিভিশনে। ফার্স্ট ডিভিশন তখন তো দূরবীন দিয়ে খুঁজতে হতো। কি আনন্দ বাড়িতে, কি বিস্ময় পাড়াতে।
ছেলেটা গোটা গ্রামে বিস্ময় বালক। বাবা ক্ষেত মজুর, 5 শিকে দৈনিক রোজ, তাও কেউ কাজ ডাকলে জোটে, না ডাকলে উপবাস। এদিকে স্বাধীনতার 2-3 বছর পরে নদীর ধারে গড়ে উঠেছে কলেজটা। ছেলেটা কিন্তু কলেজে পড়ল না। পড়ার পয়সা কোথায়? অভাবী লোকের ছেলে, একটা কিছু করে সে চায় সংসারের হাল ফেরাতে। তাই কিছু ধার দেনা করে 1 বস্তা আলু নিয়ে বসে পড়ল স্টেশনের ধারে। লেখাপড়া করা ছেলে আলু বেচছে, এ এক আলাদা চমক। খরিদ্দার ভন ভন করছে মাছির মতো। বেশ বিক্রি হচ্ছে। সংসারে বাবা মার মুখে হাসি, ভাই বোনদের কি আনন্দ, দুবেলা পেট পুড়ে খাওয়া তো হচ্ছে। হঠাৎ একদিন ঘটল একটা ঘটনা। তখন বিকাল 5টা। ট্রেনটা শিয়ালদা থেকে এসে লোকাল স্টেশন ছুঁয়েছে। শহর থেকে বাড়ি ফেরা লোকের ভিড়। এবার তারা হাট বাজার করে বাড়ি যাবে। ছেলেটা খদ্দের সামলাতে হিমশিম খাচ্ছে। এখন শীতের মরশুম, মাঘ মাস। নতুন আলু উঠেছে, বড় বড় নৈনিতাল আর চন্দ্রমুখী আলুতে পশা সাজিয়েছে ছেলেটি। ছেলেটির কানে হঠাৎ এসে ধাক্কা মারল একটা আদেশ, বজ্রকণ্ঠ, এই 500 আলু দে। পলকে দেখল ছেলেটি, দেখেই সিদ্ধান্ত মনে মনে। আগের খদ্দেররা রইল পড়ে। ছেলেটা 500 বাছাই আলু মেপে সামনে বসিয়ে দিয়ে বলল, এই 500 আলু নে। ব্যাস, আগুনে পড়ল ঘি। দাউ দাউ করে জ্বলছে আগুন। শুরু হলো ইংরেজিতে গালাগালি। ছেলেটি অপরাধ করেছে, মহামান্য খরিদ্দারকে অসম্মান করেছে। পিছু হটবার ছেলে সে নয়। চোস্ত ইংরাজিতে শুরু করলো প্রতিবাদ। পুলিশ শব্দের মানে কি? নিজেই দিল ব্যাখ্যা। পুলিশের কর্তব্য শান্তি স্থাপন এবং আইন রক্ষা করা। আইনে কোথায় লেখা আছে অপরিচিত অল্প বয়সের দোকানদারকে তুই বলতে হবে? দেশ তো স্বাধীন। দেশের প্রশাসকরা কি এখনও সাহেবদের মতো এদেশের গরিব ছেলে মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করবে? যিনি আলু চেয়েছিলেন তিনি আর কেউ নন, ওই থানার দোর্দণ্ড প্রতাপ দারোগা বাবু। লম্বায় 6 ফুট, টকটকে ফর্সা রং, কালো মোচার মতো গোঁফ, বিরাট বপু। রাগে সিংহের মতো গড়গড় করছেন। জিপে উঠে পড়লেন। পিছনে পড়ে থাকলো তার আলু ভরা ব্যাগ। জিপ ছুটছে, পিছনে এক রাস ধোঁয়া। পানা পুকুরে ঢিল পড়লে পানা ফাঁকা হয়ে যায়। এলাকাটা হয়ে উঠেছিল এতক্ষণ তাই। চারপাশ শুনশান, সবাই দাঁড়িয়ে নিরাপদ দূরত্বে। কেউ মজা দেখছে, কেউ বা শুনছে ছেলেটির ইংরেজিতে লড়াই। কেউ ভয়ে কাঁপছে। এখন ফাঁকা জায়গাটা ভরাট হয়ে আসছে। একজন বলল, তুই থানায় গিয়ে দারোগা বাবুর কাছে ক্ষমা চেয়ে আয়। অন্য একজন বলল, আলু বস্তায় তুলে রেখে তুই কেটে পড়। কিন্তু ছেলেটি কোনো উপদেশই কানে তুললে না। বলল, আমি তো কোনো অপরাধ করিনি, ন্যূনতম সম্মান কি আমি পেতে পারি না? তাহলে কিসের স্বাধীনতা? তখন দেশের স্বাধীনতার বয়স 10। ছেলেটির প্রশ্নের উত্তর দেবে কে? শুধু 2-1 বলল, দারোগাবাবু তোকে ছাড়বে? ওরাই যে সব রে। ছেলেটি বলল, কেস যদি দেয় তোমরা আসল ঘটনা যা ঘটেছে বলবে তো? কেউ সাড়া দেয় না। পুলিশের সঙ্গে লাগা? ওরে বাপ রে। ছেলেটি বলল, বুঝেছি, তোমাদের সাহস নেই। নাই থাক, আমি মহামান্য জাজকে সব খুলে বলবো। যা ঘটে ঘটবে। দেখতে দেখতে এসে গেল পুলিশের হাল্লা গাড়ি। কয়েকজন দোকানদার তো মালপত্র ফেলে চম্পট দিল। ছেলেটি কিন্তু চুপচাপ বসে। পুলিশ এসে তুলে নিয়ে গেল ছেলেটিকে। পড়ে রইল আলুর বস্তা, দাঁড়িপাল্লা, বিক্রি হওয়া আলুর টাকা পয়সা আর দারোগাবাবুর ব্যাগ। ঝড়ের বেগে গ্রামে পৌঁছে গেল খবর। ছেলেটির বাবা মা কেঁদে কেটে সারা। কাঁদছে ভাই বোনরাও, কিন্তু কেউই এগিয়ে এলো না সাহায্যের জন্য। গরিবের কান্না কি পৌঁছোয় ক্ষমতাবানদের কানে? পরদিন সকাল। দারোগাবাবু ডেকে পাঠালেন ছেলেটিকে।
একজন কনস্টেবল এসে ছেলেটিকে হাজির করলো। আকাশ পাতাল তফাৎ গতকাল আর আজকে দারোগা বাবুর মধ্যে। বললেন, হ্যাঁ বাবা গাবলু, তোমার যে এত গুণ তা তো জানতাম না। যাও বাড়ি যাও। শোনো, আর আলু বিক্রি করা চলবে না। দুটো বছর নষ্ট করেছো আলু বিক্রি করে। তোমাকে পড়তে হবে, এবছর তুমি কলেজে ভর্তি হবে। থতমত খায় ছেলেটি। বলে, এ আপনি কি বলছেন? আমাদের সংসারটা চলবে কি করে? আমি কলেজে পড়লে কে জোগাবে খরচ? শোনো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? তোমার বাবা মাকে আরও 4 বছর কষ্ট পেতে হবে, তারপর আসবে সংসারে সুখ, সবার মুখে হাসি ফুটবে। সুবিনয়বাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, মন্তব্যটা ছুঁড়েই দিলেন। আচ্ছা স্যার, তাহলে ওই গাবলু আর প্রিয় গোপালবাবু একই ব্যক্তি? গোপালবাবু বললেন, সুবিনয়, তুমি ক্লুটা ধরতে পেরেছ। সেদিনের সেই দারোগাবাবু এই পুলিশ অফিসার। পরবর্তী সময়ে প্রমোশন পেয়ে চাকুরি জীবনে অনেক উঁচুতে উঠেছিলেন। আমার জীবনে এসেছিলেন ধূমকেতুর মতো, আমাকে বসিয়েও দিয়ে গেছেন সঠিক জায়গায়। অনার্স নিয়ে গ্রামের নতুন কলেজ থেকে বিএ পাশ করলাম। তারপর তোমাদের স্কুলেই পেলাম অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ, তারপর বিটি এবং নাইটে এমএ পাশ করে হেডমাস্টার। সত্যেনবাবু বললেন, স্যার, সকালবেলা এত সুন্দর ব্যবহার, অথচ রাতে হাজতবাস। এখানটা যেন কীরকম বেসুরো ঠেকছে। হেসে উঠলেন প্রিয় গোপালবাবু। বললেন, ভাগ্যিস রাতের কষ্টটা পেয়েছিলাম, তাই অভিজ্ঞতাটা রয়ে গেছে। কজন আর থাকে বলো? আসলে ঘটনার পর দারোগাবাবু বাজার কমিটির সেক্রেটারিকে ডেকে পাঠান। তিনি বাড়ি ছিলেন না, গিয়েছিলেন মেয়ের বাড়ি। সকালে বাড়ি ফিরেই দারোগাবাবু তলবের কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে হাজির হন থানায়। আমার সঠিক তথ্যটা তার কানে তুলে দেন। লেখাপড়া করা দারোগাবাবু খুবই পছন্দ করতেন। আমার কথা শুনে চমকে যান। পরবর্তীকালে আমার পড়াশুনোর ব্যাপারটা তিনিই ব্যবস্থা করে দেন। উনি বেঁচে আছেন জানি না, অনেক চেষ্টা করেও তার থাকা না থাকার খবর জোগাড় করতে পারিনি, তবে আমার স্মৃতিতে তিনি আছেন, থাকবেনও। সত্যেনবাবু বললেন, স্যার, ফুলের মালা কিনে আনান, আমরা প্রত্যেকে ওনাকে শ্রদ্ধা জানাতে চাই। শেষ হলো গল্প। গল্পটি কেমন লাগলো জানালে উৎসাহিত বোধ করব। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।